আমরা সবাই আলোর পথে হাঁটতে চাই, কিন্তু কখনো কখনো সমাজের কিছু অন্ধকার অধ্যায় আমাদেরকে ভাবতে বাধ্য করে যে আদৌ আমরা আলোর পথে হাঁটছি তো। এই সমস্ত প্রশ্নই যখন আমাদের মনের মধ্যে আঁকিবুকি কাটছে, ঠিক তখনই আইনের দর্পণে অনুষ্ঠানে আমাদের মধ্যে যিনি আছেন তিনি আমাদের সঠিক পথ দেখাতে চলে এসেছেন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আইনের দর্পণে অনুষ্ঠানে। আমাদের মধ্যে আজকে যিনি রয়েছেন আমাদের অতিথি হিসেবে, তার সঙ্গে পরিচয় করার পালা। তিনি রয়েছেন দেবস্মিতা চক্রবর্তী, ল অফিসার, ত্রিপুরা উইমেন্স কমিশন। ম্যাডাম, অনেক অনেক স্বাগত আপনাকে, স্বাগত আমাদের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা মূলত আলোচনা করব, হিউম্যান ট্রাফিকিং এবং চাইল্ড ম্যারেজ, বাল্যবিবাহ এবং মানব পাচার। এই দুটো শব্দই যখন আমরা শুনি, ঠিক তখনই মনে হয় যে বয়স একটা বিশাল ফ্যাক্টর। কবি সুকান্ত ভট্টাচার্য বলে গেছেন যে 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি। আর ঠিক এইভাবেই আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধানও কিন্তু 18 বছর বয়সটাকে বিশাল প্রায়োরিটাইজ করেছেন। এবং সেক্ষেত্রে আমরা যখন যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি, তখন যখন মনে হলো সেই শব্দটা বাল্যবিবাহ, তখন যে শব্দটা প্রথম আমাদের মনের মধ্যে আসে 18 বছর বয়স, পাশাপাশি ছেলেদের 21 বছর বয়স। কেন এই দুটো বয়সকেই ধরা হলো এবং তার কি সিগনিফিকেন্স রয়েছে, একটু যদি প্রথমে আলোকপাত করেন সেই বিষয়টাতে। না, যেটা যেটা হয়েছে যে আমরা তো সংবিধানকে মেনেই চলি, তাই আইন আমাদের জন্য রয়েছে। এবং যারা সংবিধান প্রণয়ন করেছেন বা প্রণেতা যারা রয়েছেন, যখন কিছু একটা তৈরি করা হয়, তখন পারিপার্শ্বিক সব বিষয়টা জেনে তারপরে কিছু একটা তৈরি করা হয়। তাই যখন সংবিধানে 18 বছর মেয়েদের জন্য বলেছে এবং ছেলেদের জন্য 21, তখন সেই বিষয়টা ওখানে একটা মেয়ের পরিপূর্ণতা কখন আসে, এবং সেটা বায়োলজিক্যাল ইস্যুস যদি সেটাও দেখতে হয়, তার মেন্টাল হেলথ সেটাও দেখতে হয়। তো ওই বিষয়টাকে মাথায় রেখে সেই 18 বছরটাকে করা হয়েছে। আর পাশাপাশি ছেলেদের ক্ষেত্রেও কেন 18 করা হলো না, ছেলেদের ক্ষেত্রে 21 করা হয়েছে। তো 21 বছর মানে একটা ছেলের পূর্ণতাটা সেই জায়গায় গিয়ে দাঁড়ায় যে 21 বছর হলেই হয়তোবা একটা ছেলেকে তার পূর্ণতা হয়েছে বলে বোঝা যায়, বা মেয়ের ক্ষেত্রেও যেটা সে পূর্ণতা পেয়েছে। তো প্রত্যেকটা দিক থেকে, সেটা ইমোশনালি বলুন, ফিজিক্যালি বলুন, বা আমরা যেটা বলি মানে হেলথ ইস্যুসগুলো থেকে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা মানুষের জীবনে তার প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে কিছুটা সময় নির্ধারণ করা থাকে। ওই 18 এবং 21 সময়টা তার জন্যই নির্ধারণ করা আছে যে হয়তো বা ওই সময়টাতে এইরকম একটা গুরুত্বপূর্ণ কাজ একটা মানুষের জীবনে যদি ঘটে যায়, তাহলে তার ক্ষতি হবে না, বই কি ভালোই হবে। একদম তাই। আর যখন সেই ভালোর বার্তা নিয়েই আমরা এগোবো, ঠিক তখনই সমাজের একটা স্তরে গিয়ে আমরা হোঁচট খাচ্ছি এবং সেখানেই বাল্য বিবাহ শব্দটা চলে আসছে। ভীষণ রকম আমরা তখন ইমোশনাল হয়ে পড়ি কিছু ঘটনা দেখে। পাশাপাশি আমাদের মনে হয়, প্রশ্ন জাগে মনের মধ্যে যে কেন এমনটা হলো, এটা তো না হতেও পারতো। বিভিন্ন রকমের খবর আমাদের চোখের সামনে আসে এবং সেগুলো ঘটছে। বাল্যবিবাহই বলুন বা হিউম্যান ট্রাফিকিং যেটা বলছিলাম আমরা কিছুক্ষণ আগে, এই সমস্ত ক্ষেত্রে দায়ী কারা, সেই প্রশ্নটা আমাদের কাছে প্রথম আসে। সেটার উত্তরে কি বলবেন? সেটা কিন্তু একটা বিশাল বিষয় যে আমরা কাকে দায়ী করতে পারি। তো আজকের দিনে দাঁড়িয়ে তো সেটা বলতে পারি যে বাল্য বিবাহ, যেটা চাইল্ড ম্যারেজ, ভীষণভাবে বেড়ে যাচ্ছে। এবং পাশাপাশি হিউম্যান ট্রাফিকিংকেও আমরা এড়াতে পারবো না। তো প্রথমত যদি বলি বাল্য বিবাহ, সেই চাইল্ড ম্যারেজকে নিয়ে কথা বলতে গেলে আমাদের প্রথমেই দেখতে হবে যে আমাদের পরিবার, একটা পরিবার সাডেনলি একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে মেয়েটাকে বিয়ে দিতে হবে। বিয়ে দিতে হবে বলে তার পূর্ণতা আসেনি। আইন যেটা নির্ধারণ করে দিয়েছে 18 এবং 21, সেটা আমি দেখছি না। 21টাকে আমি ছেড়ে দিলাম, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি। 18টাকে না দেখে বলছে যে না, বিয়ে দিতে হবে। তো আমি তো দীর্ঘদিন ধরে ওমেন্স কমিশনের সাথে আছি, আমরা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যাগুলো ফেস করছি। তো প্রথমত যেটা মনে হয় আমার, একদম যদি গোড়ায় যাই, আমরা তখন দেখতে পারবো যে দারিদ্রতা একটা বিশাল বিষয়, যার জন্য অনেক সময় বাড়ির যারা বড়রা রয়েছে তারা ভাবে, বিশেষ করে প্যারেন্টসরা, যে মনে হয় একটা
চাপ, অর্থনৈতিক চাপ আমাদের উপরে রয়ে গেছে। কিভাবে আমরা এই ছেলে মেয়েগুলোকে মানুষ করে তুলব, বিশেষ করে কনসেন্ট্রেট করতে থাকে একটা মেয়ের উপরে। যেহেতু একটা রীতি রয়েছে মেয়েদেরকে বিয়ে দিয়ে আরেক জায়গায় পাঠানো যায়, তো সেই ক্ষেত্রে তার ভরণ পোষণ ওই জায়গায় তার শ্বশুরবাড়ি বা তার স্বামী সেই দায়িত্বটা নেবে। তো সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে তো প্রত্যেকের মনে একটা বিষয় থাকে যে মেয়েটাকে যদি বিয়ে দিতে পারি তাহলে হয়তো আমাদের আর একটু কিছুটা হলেও চাপটা কম থাকবে। তো সেই কনসেপ্টটাকে নিয়ে 18 হলো কি 21 হলো সেটা দেখছে না, তখন মনে হয় মেয়েটাকে বিয়ে দিয়ে দিই। কিন্তু এটা কেন হচ্ছে? এই যে দারিদ্রতা থেকে এই চিন্তা মনে আসছে, সেটার পেছনে কারণ হচ্ছে তার শিক্ষার অভাব। সে জানেই না, সে বুঝতেই পারে না যে আইন বলে কিছু রয়েছে এবং আইন আমাদের জন্য কিছু নির্ধারণ করে রেখেছে, যেটা আমরা যদি অনুসরণ করে থাকি তাহলে জীবনটাকে ভালোভাবে কাটাতে পারবো। কিন্তু যখনই আমরা সেটা অনুসরণ করব না, তখনই জীবনে আমাদের বিভিন্ন বিপদ চলে আসবে, বিভিন্ন ভেজাল চলে আসবে। তো সেই ক্ষেত্রে দারিদ্রতার সাথে আমি শিক্ষাটাকে যোগ করে দিলাম। শিক্ষার অভাবটা একটা মানুষকে দারিদ্রতার মধ্যে থেকে তাকে ভাবতে বাধ্য করায় যে কিভাবে আমি অর্থনৈতিক চাপ থেকে বেরিয়ে আসব। তখন সে ভেবে নেয় আমি বাল্যবিবাহর দিকে এগিয়ে যাব। আবার পাশাপাশি সেটাও বলবো, অনেক প্যারেন্টসরাই আমরাও দেখতে পাই যে ওরা ভাবে যে কিছু পয়সা যদি পেয়ে যাই, কিছুটা যদি আমরা অন্যভাবে পয়সা নিয়ে নিতে পারি বা পরিশ্রমটা না করে মেয়েটাকে দিয়ে দিলাম, মেয়েটাকে পাচার করে দিলাম বা দিয়ে বললাম যে তোমরা নিয়ে কোথাও বিয়ে দিয়ে দাও, সেটা আবার হিউম্যান ট্রাফিকিং হচ্ছে। তো এটা তো আমি মুভ করে দিচ্ছি মেয়েটাকে একটা ইন্টেনশনালি, যে ওকে দিয়ে আমি কিছু বেনিফিট নিচ্ছি। একটা হচ্ছে আমি বিবাহ দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে সে তার মতো করে কাটাবে। আরেকটা হচ্ছে সেই মেয়েটাকে আমি বাচ্চাটাকে কারোর হাতে তুলে দিচ্ছি যে তুমি ওকে নিয়ে যাও, গিয়ে তোমার যা ভালো লাগে তুমি সেটা করো, বিনিময়ে তুমি আমাকে একটা বেনিফিট দিয়ে যাও। যেখানেই বেনিফিটটা চলে আসছে সেখানে আমরা পাচারের কথাটা বলতে পারি, হিউম্যান ট্রাফিকিং বলতে পারি। তো চাইল্ড ম্যারেজ এবং হিউম্যান ট্রাফিকিং ইন্টারলিঙ্কড, ওরা একে অপরের সাথে জড়িত, কাউকে বাদ দিয়ে আমরা কথা বলতে পারবো না। তাই দারিদ্রতা, পাশাপাশি শিক্ষা, তার উপর চলে আসছি আমাদের যে এই সমাজ ব্যবস্থা। আমরা গ্রামে যাই, শহরে যাই, যেখানেই যাই, এই কনসেপ্টটা হয়তো বা আমরা আজকের দিনে দাঁড়িয়ে নারীদের সম্মানটা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, নারীরা অনেক কিছু করতে পারছে, একটা কন্যা সন্তান অনেক কিছু করার চেষ্টা করছে বা তার জন্য অনেক সুযোগ সুবিধা আমরা সরকারিভাবে পাচ্ছি এবং চিন্তাধারারও অনেকটা পরিবর্তন হচ্ছে। কিন্তু হওয়া সত্ত্বেও আজকেও আমরা দেখি যে বিভিন্ন জায়গায় এই বাল্যবিবাহটা রয়েই গেছে, তার এক্সিস্টেন্স এখনো রয়ে গেছে। এবং এই বাল্যবিবাহ আমাদের এখানে আমরা কিছুদিন আগে হঠাৎ করে সাডেনলি দেখলাম একটা মেয়ে, তার 14 বছর, সে নাকি প্রেমে পড়েছে। তো প্রেমে পড়েছে 25 ইয়ার্স ওল্ড একটি ছেলের সাথে। ইভেন এরকমই আরেকটা ঘটনা দেখলাম 35 ইয়ার্স একটা ছেলে বলবো না, পুরুষ বলবো ওকে। তো কিভাবে পড়ে যায় 15-16 বছরের মেয়ে, 14 বছরের মেয়ে? আমি সেই প্রশ্নেই আসছিলাম যে একটু আগে আমরা যেটা শুনলাম, আপনি যেটা বললেন যে মা বাবা বিয়ে দিয়ে দিচ্ছে এবং সেটার কারণ হয়তো বা দারিদ্রতা, কিন্তু একাংশে আবার দেখা যাচ্ছে যে মেয়েরা নিজে থেকেই চাইছে আমি বিবাহের দিকে অগ্রসর হব। সেটা ডিফারেন্ট ইস্যু দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, সেটা আবার 18 বছর বয়সের আগে। তো সেক্ষেত্রেও তো বাল্যবিবাহ প্রযোজ্য। হ্যাঁ, হচ্ছে, সেটাও হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে তাহলে দায়ী কারা? সেটাই বলছি যে এটা তো এই ট্রেন্ডটা দেখতে পাচ্ছি আমরা একটা জায়গায়, যেটা দেখতে পাচ্ছি মা বাবা বা পারিবারিক যে সমস্যাগুলো রয়েছে, পাশাপাশি দেখা যাচ্ছে বাচ্চাগুলোর মধ্যে এই মানসিকতাটা কাজ করছে না, যেতেই হবে। তখন ওই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যখন ওকে নিয়ে বসি বা যারাই কাউন্সেলিং করছেন, ওদেরকে কাউন্সেলিং করার পর ওদেরকে ভালোভাবে বোঝানো হয় যে তোমার এখন যে সময়টা, যেটা বলে যে এই বয়সটাকে ইউ শুড হোল্ড এ প্যান অর নোটবুক, হাউসহোল্ড বিয়ার করার মতো না। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, তার ধারণা হচ্ছে ওটাকে ছেড়ে দাও, আমার সংসারটাই করতে হবে। তা আমি বলবো, আমার মনে হয় যে আমরা স্পিরিচুয়ালি অনেকটা পিছিয়ে রয়েছি। আজকে বাচ্চাদের মধ্যে আমরা কজন বলি যে বাচ্চাদেরকে
কতটা কালচার্ড ওরা হয়, ঘরে বসে টিভি দেখা, মোবাইলটা হাতে দিয়ে দেওয়া, এআই কে মিসইউজ করা। বাচ্চাও তো বোঝে হোয়াট ইজ এআই, একদম তাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো ওরাও বুঝে যায়। তা আজকে এই সুযোগগুলো কারা করে দিচ্ছে? তা Parents। আমরা যখন ছোট ছিলাম আমরা কি সেটা করতাম? আমরা কি ভাবতেও পারতাম যে আমরা এইভাবে মোবাইল থেকে চ্যাটজিপিটি থেকে প্রজেক্ট করে নেব, বা আমরা জেমিনাই ইউজ করে আমরা প্রজেক্ট বানিয়ে নেব? সেটা ভাবা হতো না। সেটা ভাবা এখন বাচ্চাদের জন্য মা বাবারাও কিন্তু কিছু অংশে দায়ী, শুধু ওরা নয়। তো সেই ক্ষেত্রে একটা মোবাইল বা কম্পিউটার বা যেটাই আমি ইউজ করতে যাই, তখন ওই ওই ভাবনাগুলো তো চলে আসে, ওই রিলেশনগুলো কি এবং কিভাবে এই আসে বিষয়গুলো ওদের মাথায় চলে আসে। এবং আমাদের সেটা মনে হয়েছে যখনই আমরা কারোর সাথে কথা বলি, যে তখন দেখা গেল যে হ্যাঁ, ও বুঝে কি করে, ও লাভটাকে বুঝে কি করে, ভালোবাসাটাকে কি করে বুঝে। এবং তার কাছে ভালোবাসা ওইটাই যে কারোর সাথে আমার একটা প্রণয় ঘটিত বিষয় থাকবে বা তারপর বিয়ে, তো ওইটার বাইরে সে যেতে পারে না। তো আমার মনে হয় ওই জায়গাটাতেই আমাদের সমস্যা রয়েছে। এবং বাচ্চাগুলোকে পড়াশোনার জন্য হোক যাই হোক, ওদেরকে মোবাইলটা ইউজ করতে দেওয়া হচ্ছে, এবং সেটাই ওয়ান অফ দ্য ভাইটাল রিজন আজকের দিনে দাঁড়িয়ে যে বাচ্চাগুলো এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। হ্যাঁ, পাশাপাশি সেটাও বলবো, এডুকেটেড ফ্যামিলিগুলোতে যাদের মা বাবারা বা ফ্যামিলি পার্সনরা যথেষ্ট কনসার্ন রয়েছেন, ওরা চেষ্টা করছেন কিভাবে ওদেরকে একটা জায়গায় নিয়ন্ত্রণ রাখা যায় যেন ওদেরকে মনটা কনভার্ট না হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যারা রিমোট এরিয়াস বা অন্য জায়গায়, হয়তো আমি দোষ দেব না, কিছু কিছু ক্ষেত্রে আমার পরিবারকে চালাতে হলে আমাকে বেরোতে হবে, আমার রোজগার করতে হবে, অর্থনৈতিক বিষয়টাকে আমার দেখতে হবে, হয়তো বা শিক্ষার প্রভাবটা সেরকম থাকে না, ওরা বুঝে উঠতে পারে না। তো ওই ছেলে মেয়েগুলো বিভিন্ন গ্রুপিজম, বিভিন্ন মানুষের সাথে বা বাচ্চাদের সাথে ডিসকাশন করতে গিয়ে এই ধরনের ঘটনাগুলো শিকার হয়ে যাচ্ছে। তার জন্য আমি স্কুলকে বলবো, স্কুলকে অনেক বেশি স্ট্রিক্ট হতে হবে। ড্রপ আউট তো হচ্ছে, এবং যারা স্কুলে ডিসকাশন হয় সেই ডিসকাশনগুলো কিন্তু একটা বিশাল ম্যাটার। এই ডিসকাশন থেকে একটা বাচ্চার মনে ঢুকে যায়, আমি না হয় রিলেশনটা করে নিয়ে ওর সাথে চলে যাব, তার জীবনটাকে ভালোভাবে কাটাতে পারবো, কিন্তু ও বুঝতে পারছে না যে পড়াশোনাটাই তার জীবন। তারপর যদি সে নিজের সেলফ ডিপেন্ডেন্ট, ফাইন্যান্সিয়াল সে ডিপেন্ডেন্সি না থাকে, তার নিজের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি না থাকে, তাহলে কেউ তাকে পাত্তা দেবে না, একটা সময় সে নিঃসঙ্গ হয়ে যাবে। একদম। তো ওই জায়গায় আমাদের দেখতে হবে পরিবার, তারপর স্কুল, তারপর দেখতে হবে আমার নেইবার্স, তারপর দেখতে হবে আমার আশেপাশে যারা ফ্রেন্ডস অ্যান্ড আদার্স, যারা রিলেটিভসরা রয়েছে, প্রত্যেককে মিলে ওই উদ্যোগটা নিতে হবে যে বাচ্চাগুলোর মানসিকতার যেন পরিবর্তন না হয়, তাহলে হয়তো আমরা এগোতে পারবো। একদম, এটা আমার দৃষ্টিভঙ্গি। একদম তাই। আর সেক্ষেত্রে আরো একটি কথা বলতে চাই ম্যাডাম, আমরা জানি যে কোথাও না কোথাও গিয়ে বাল্যবিবাহই বলি বা নারী নির্যাতন একে অপরের পৃষ্ঠপোষক, হয়তোবা সেটার সূত্র ধরেই একটা অন্য রকমের অপরাধমূলক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। হয়তোবা যেহেতু আপনি উইমেন্স কমিশনে আছেন, আপনার কাছে এমনও কিছু ঘটনা এসছে যে সে হয়তোবা নির্যাতনের শিকার আজকের দিনে দাঁড়িয়ে, কিন্তু তার কোথাও না কোথাও কারণটা রয়েছে, তার বিয়েটা হয়তোবা 18 বছর বয়সের আগে হয়েছে। তো সে বিষয়ে কি বলবেন? সেটাই বলছিলাম যে আগে যে ঘটনাটা বললাম, তো একটা বাচ্চাকে কাউন্সেলিং করে, প্রপার কাউন্সেলিং, এবং তাকে মনটাকে ডাইভার্ট করে তাকে পড়াশোনার দিকে যতটা সম্ভব তাকে কনসেন্ট্রেট করার জন্য বলা, এবং প্যারেন্টস এবং সবাইকে প্রোটেক্টিভ ওয়েতে তাকে সহযোগিতা করলে সেটা থেকে উত্তরণ মিলবে। আর পাশাপাশি হচ্ছে কি, এখন যেভাবে বিয়ের বিষয়টা এগোচ্ছে, চাইল্ড ম্যারেজ, সর্বপ্রথম দেখবো যে একটা চাইল্ড ম্যারেজ হয়ে গেলে, বিবাহটা যখন হয়ে যায়, তখন কিছুদিনের মধ্যেই দেখা যায় প্রেগনেন্সির বিষয়টা। তা আর্লি প্রেগনেন্সি হওয়া মানেই তার হেলথের সমস্যা। একজন মহিলা বা একটা মেয়ের জীবনে এটা আর্লি প্রেগনেন্সি মানেই তার আগামী দিন সুরক্ষিত নয়, তার জন্য অনেক প্রবলেম রয়েছে, আগামী দিনে সে অনেক কিছু শিকার, ইভেন এগুলো থেকে সার্ভিক্যাল ক্যান্সারকেও আমরা এড়াতে পারবো না। হ্যাঁ, এগুলো তো হচ্ছেই। হেলথের বিষয়টা রয়েছে, মেন্টাল হেলথ, এখন ট্রেন্ড রয়েছে সুইসাইড,
ঠিক। এই সুইসাইডাল যে ট্রেন সেটা কোত্থেকে আসছে? সে অসহ্য মানসিক যন্ত্রণা, না হয় পজিটিভনেস, না হয় জেদ যেটা আমরা বলি, না হয় ওই যে আমাকে ভালোবাসায় আঘাত যেটা আমরা বলি। তো সেই বিষয়গুলো কোত্থেকে আসছে, এই প্রবণতাগুলো? সেইগুলো ওই সময়ের আগে যেটা না ঘটার কথা সেটা যদি ঘটে যায় তাহলে ওই বিষয়গুলো ঢুকছে ভিতরে, এবং সেখান থেকেই আমরা দেখতে পাই যখন বিয়ে হয়ে আসছে, দুদিনের সম্পর্ক, দুদিন পরে দেখা গেল হাজবেন্ড নেশা করে আসছে। নেশাটাকে আমরা এড়াতে পারবো না, আমি ওটাকে ড্রাগ বলুন, নেশা বলুন, সবটাকে আমরা এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, লিঙ্কড করতে হবে। কারণ তারপরেই দেখা যাচ্ছে নেশা করে এসে ঘরে মারধর করছে, মারধর মানেই হয়ে গেল ডোমেস্টিক ভায়োলেন্স। তা এখন 18 হলেই তো আমরা দেখে নিচ্ছি, 18-র নিচে ডোমেস্টিক হলে চাইল্ড কমিশন দেখছে। তা আলটিমেটলি পারিবারিক সমস্যাটাই তো হচ্ছে। এতে কি হচ্ছে, আইদার ওদেরকে সেপারেট হতে হচ্ছে, না হয় মা বাবাদের একটা হিউজ মানে বিষয় বা কম্পেনসেশন বা কিছু একটা করে ওদের রিলেশনটাকে করতে হবে, না হয় সেপারেট করে কিছু চিন্তাধারা করতে যাওয়ার জন্য আগামী দিনে দেখা যায় কেউ সুইসাইড করে নিচ্ছে, কেউ আবার নিজেকে পরিবর্তনও করে নিচ্ছে, আবার মেন্টাল হেলথের শিকার হয়ে যাচ্ছে। একদম তাই। তো এগুলো তো দিনের পর দিন বেড়ে যাচ্ছে। ঠিক। তা আমাদের ওই সোর্সটাকে যদি আমরা ঠিক না করতে পারি, আমার মনে হয় আগামী দিনে এই বিষয়গুলো আরো বাড়তে পারে। আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে, বিভিন্ন স্কুল কলেজগুলোতে কাউন্সিলিং এর আলাদাভাবে ব্যবস্থা করা, পাশাপাশি আমরা যদি প্যারেন্টসদেরকে কিছুভাবে সাহায্য করতে চাই, তাদের ধারণাটা যদি বদলাতে চাই, তাহলে আমাদের কি ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান বা পদক্ষেপের দিকে এগোতে হবে? এই যে স্কুলগুলিতে বা কলেজগুলো, বিশেষ করে স্কুলটাই বলবো, চাইল্ড ম্যারেজ যেহেতু আমাদের স্কুলটাই আসে, স্কুলগুলোতে কাউন্সিলিং কে বলছি, একটা বিষয় থাকা দরকার। যখন বাচ্চাগুলোকে পড়ানো হবে তখন ওই বাচ্চাগুলোর ভিতরে যেন সেই জিনিসটা মাথায় থাকে যে আমি যে কাজটা করতে এসেছি কনসেন্ট্রেট আমাকে ওটাতেই করতে হবে, আর ওটার জন্য আমার সাপোর্ট কে করবে? আমার স্কুল রয়েছে, আমার ওয়েল উইশাররা রয়েছে, আমার প্যারেন্টস রয়েছে। পাশাপাশি প্যারেন্টসদের যদি মনে হয় যে প্রত্যেকের বাড়িতে তো সমান পরিবেশ থাকে না, তো সেই ক্ষেত্রে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মতো করা যেতে পারে। সরাসরি তো কাউন্সেলিংটা এখন সরাসরি সবাই কাউন্সেলিং নিতেই পারে, যদি কারোর মনে হয় কাউন্সেলিং নেবে সে সরাসরি নিতে পারে। কিন্তু যদি সেটাও না করা যায়, একটা লেভেল অবধি 6 মান্থ, ধরুন একটা 6 বছরে 6 মাস অন্তর অন্তর একটা এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করা, যেখানে মা বাবাদের সাথে একটা ইন্টারেক্টিভ সেশন রইলো, ছেলে মেয়েরা রইলো, ওদের মধ্যে একটা ফ্রেন্ডলি রিলেশন রয়েছে কিনা, বাচ্চাদেরকে ঠিকভাবে প্রপার ওয়েতে গাইড করা হচ্ছে কিনা, বা ওদের যদি কোনো কিছুর মেন্টাল হেলথ রিলেটেড বা কোনো সমস্যা থাকে তাদেরকে প্রপার কাউন্সেলিং দেওয়া, বা ওরা যদি কিছু ডিমান্ড করে থাকে সেটাও তাদেরকে প্রোভাইড করা। এইভাবে কিছু প্রোগ্রামের মাধ্যমে, ডিসকাশনের মাধ্যমে, স্কুল বলুন বা আমরা যারা রয়েছে আমরা তো করবই, আমাদের কাছেও যদি কোনো সেরকম প্রপোজাল আসে আমরা ডেফিনেটলি কাজ করার জন্য বসে আছি। আর চাইল্ড কমিশনও রয়েছে, আমরা উমেন্স কমিশন তো রয়েছি, প্রত্যেকে মিলে ইউনাইটেড হয়ে যদি সেরকম কিছু চিন্তাধারা করা যায় তাহলে তো কিছুটাও তো পরিবর্তন করা যাবে। একদম তাই, কারণ একজন জানলেই 10 জন জানবে। ঠিক। আর এভাবেই হয়তোবা সুন্দর আলো ছড়িয়ে পড়বে আর একটা নতুন পরিবেশ সৃষ্টি হবে। তো দেবস্মিতা ম্যাডাম, যেটা আমরা বলছিলাম যে বাল্য বিবাহ, এটা তো গেল একটা সচেতনতার ধাপ, বা নিজে কি করে সচেতন হয়ে এগিয়ে চলবো। কিন্তু যারা বারবার এই অন্ধকারে জড়িয়ে পড়ছেন এবং ভুলের শিকার হচ্ছেন, সেক্ষেত্রে আমার আইনের দ্বারস্থ হতে হবে। আর সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা রয়েছে সেটা একটু যদি আমাদের বলেন। যেরকম বলছিলাম যে চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে কিন্তু একটা অপশন থেকে যায়, যে আজকে যদি 15 বছরে কারোর বিয়ে হয়ে গেল, তখন তাকে একটা স্কোপ দেওয়া হয়ে থাকে, ছেলেটাকেও মেয়েটাকে, যে তুমি 2 বছর, তুমি যখন 18 বছর হয়ে যাবে, তুমি তারপরের যে 2 বছর সময় পাবে তার মধ্যে তুমি সিদ্ধান্ত নিতে পারো এই রিলেশনটাতে তুমি থাকবে কি বেরিয়ে যাবে। যখন ওর 18 হয়ে যায় তখন সে বলতে পারবে। সেম ছেলের ক্ষেত্রে বলা হয়েছে, তুমি তো 21 বছরের মধ্যে সেই কাজটা করেছো, এখন তোমাকে যখন 21 হয়ে যাবে তুমি আরো 2 বছর সময় পাবে তুমি এই রিলেশনটাতে থাকতে চাও কিনা। তখন
ওই ওই যে অপশনটা থাকে, সেক্ষেত্রে কিন্তু ওরা নিজেদেরকে রিলিফ দিতে পারে। যদি মনে হয় আমি এই বন্ডিংটাকে কন্টিনিউ করতে পারবো না, রিলেশনটায় থাকতে পারবো না, তাহলে কিন্তু ওরা ম্যারেজটাকে নাল অ্যান্ড ভয়েড করে বেরিয়ে আসা যায়। ওটা তো আর লিগেল ম্যারেজ হবে না, যেহেতু বিলো 18 ছিল, একদম। নাল অ্যান্ড ভয়েড করে বেরিয়ে আসতে হবে, ক্যান্সেলেশন অফ ম্যারেজ করে যার যার মতো করে জীবনটা লিড করতে পারে, এটা একটা বিষয় রয়েছে। আর যারা এই চাইল্ড ম্যারেজ কন্ট্যাক্ট করছে, সেই ক্ষেত্রে আমি যদি বলি পানিশমেন্ট 2 ইয়ার্স রয়েছে, ফাইন 1 লাখ রয়েছে, সেটা তো পুঁথিগত আমাদের কাছে রয়েছে বিষয়টা। আমরা জানি প্রত্যেকটা ক্ষেত্রে রিগোরাস পানিশমেন্ট, হিউম্যান ট্রাফিকিং এর ক্ষেত্রে রিগোরাস পানিশমেন্ট। রিগোরাস পানিশমেন্ট বলতে আমরা অ্যাবাভ 7 ইয়ার্স বুঝি, আমরা তো 6 মান্থ কি বুঝি না। আমরা জানি এই বিষয়গুলো, আইনগুলো রয়েছে, এবং কেসে যখন যাওয়া হয় বা যখন লড়াই হয়, তখন যদি সাক্ষী থাকে, এটার উপর ভিত্তি করে প্রমাণ সাপেক্ষে হয়তো বিচারও হয়ে যায়। কিন্তু আমাদের কথা হলো যে আমরা জানি যে এটা অপরাধ, যেখানে পানিশমেন্ট রয়েছে, শাস্তি রয়েছে, সেটা তো অপরাধ। তো সেই অপরাধটাকে কেন আমরা ওই জায়গায় নিয়ে যাব? আইনের জায়গায় আইন, কিন্তু আমরা সোসাইটিকে করতে হবে, আমাদেরকে প্রচেষ্টা করতে হবে আমাদের। তো আইন তখনই পাশে থাকবে যখন আমরা নিজেদেরকে তৈরি করে সে জায়গায় নিতে পারবো। অন্যায় হলে আইন, কিন্তু আমি যদি জেনে বুঝে আজকে সেই অন্যায়ের দিকে যাই বা অন্যদেরকে না আটকাই, প্রতিবাদ না করি, আর এই যে একটা ট্রেন্ড থাকে যে প্রতিবাদ করব না, আমি সবাইকে এটাই বলি যে কখনো দেখা যাচ্ছে কোনো পাড়ায় একটা ঘটনা হচ্ছে, আমার দরকার নেই সেই ব্যাপারে ঢোকার, আমি কেন বলতে যাব আরেকজনকে? কেন 1098 কে বলবো? 1098 রয়েছে বাচ্চাদের এই ধরনের ঘটনা হলে, রয়েছে আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, চাইল্ড কমিশন, ইভেন মহিলা কমিশনও রয়েছে, ওমেন্স কমিশনও সবসময় রেডি থাকে কাজ করার জন্য। যদি আমাদেরকে কেউ বলে যে এরকম একটা ঘটনা হচ্ছে, আমরা কি বলবো না? আমরা যে জায়গায় বলা দরকার সেখানে বলে দেব, যাতে প্রপার টাইমে প্রপার অ্যাকশনটা নেওয়া যায়। কিন্তু এটাই মানুষ বলতে দ্বিধাবোধ করে, আমার দরকার নেই, প্রতিবাদ কেন করতে যাব? কিন্তু প্রতিবাদটা সবাইকে করতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তাহলেই হয়তো সবাই মিলে আমরা একটা সুস্থ সমাজ গড়তে পারবো। ঠিক। আর এই কথাই বলতে গিয়ে আমরা আবারও চলে যাচ্ছি হিউম্যান ট্রাফিকিং এর কাছে, কারণ কিছুক্ষণ আগে আপনি বললেন যে দারিদ্রতা একটা বিশাল ব্যাপার, সেই দারিদ্রতা আমাদেরকে পুশ করছে এই সব কাজ করার জন্য। আর ঠিক তেমনি ঘরে মা অসুস্থ বা অসুস্থ, উপার্জন ঠিকভাবে হচ্ছে না, তখন কোনো ছেলে বা মেয়ে সিদ্ধান্ত নিল যে না, এবার আমার রোজগারের পথে এগোতে হবে, আমার কাজ করতে হবে। আর সেক্ষেত্রে দেখা গেল সে একটা কাজের জন্য বাইরে চলে যাচ্ছে নিজের ইচ্ছে থেকে, কিন্তু ওই সময়টা যখন সে যাচ্ছে, সে জানতো একরকম কাজের কথা, সে যখন সেখানে পৌঁছে গেছে বাড়ি থেকে কয়েক ক্রোশ দূরে, তখন গিয়ে দেখলো যে না, আমার কাজের পরিবেশ একেবারেই ভিন্ন, এবং সেখানে সে মানানসই নয়, কোনোভাবেই সে কাজগুলো করতে পারছে না, এবং সে ফিরে আসতে চাইছে। আর সেখানেই হচ্ছে বাধাটা, সে ফিরে আসতে পারছে না চেয়েও। তো সেটাও কি হিউম্যান ট্রাফিকিং এর আন্ডারে পড়ছে ম্যাডাম? সেটাই হচ্ছে যে যখন স্বইচ্ছায় একটা ভালো কাজ করতে কেউ যায়, সেটা অন্য ব্যাপার। যখন দেখা যায়, আমি বলছিলাম যে যদি কোনো বাচ্চাকে বা কাউকে কেউ যদি বলে থাকে যে বিয়ে পারপাসে বিয়ের জন্য নিয়ে যাওয়া হবে বাইরে, বা ওকে একটা কাজের জোগাড় করে দেওয়া হবে, সেই ক্ষেত্রে যদি কোনো বেনিফিট সেখানে চলে আসে, যে কোনো আর্থিকভাবে কোনো বেনিফিট তার পরিবারের লোকেরা পেয়ে যাবে, তখন কিন্তু পাচার কথাটা চলে আসে। সেম থিং, যখন একটা মেয়ে বা ছেলে একটা কাজের উদ্দেশ্যে গেল, হাজার হাজার মানুষ কাজ করছে, সবার জন্য তো খারাপ থাকে না, যখন কাজ করতে গেল দেখা গেল সে কোনো একটা চক্রে পড়ে গেল, এবং ওই চক্রে পড়া মানেই হলো যে তাকে দিয়ে এমন কিছু কাজ করানো হচ্ছে যেটার বেনিফিট আদার্স পার্সনরা নিচ্ছে, ফোর্সফুলি করানো হচ্ছে তার ইচ্ছার বিরুদ্ধে। এবং সেটা ধরুন সে একটা কাজ করতে একটা নির্দিষ্ট জায়গায় গেল, তাকে সেখান থেকে মুভ করা হলো আরেকটা জায়গায় ফর আদার পারপাস, একটা অন্য কাজ করানোর জন্য তাকে নিয়ে যাওয়া হলো, এবং ওখান তার থেকে বেনিফিট নেওয়া হচ্ছে, সেটা পাচারের মধ্যে আসছে, হিউম্যান ট্রাফিকিং। কারণ একটা মানুষকে দিয়ে যখন বেনিফিট নেওয়া হয়, তাকে এক জায়গায় থেকে আরেক জায়গায় পাচার করে দেওয়া হয় ফর দ্য বেনিফিট, সেই ক্ষেত্রে আমরা হিউম্যান ট্রাফিকিং এর স্পিরিটটা অ্যাপ্লাই করতেই পারি।
একদম তাই। আমাদের ভারতবর্ষে কি ধরনের হিউম্যান ট্রাফিকিং বেশি দেখা যাচ্ছে, আপনি সেটা কি বলবেন? আমরা আমাদের যতটুকু দেখি বা যতটা সার্ভে দেখি বা যতটা ডিসকাশনে দেখি বা খবরাখবরও জানি, সেই ক্ষেত্রে কিন্তু বলতে পারবো না যে বিয়ের ক্ষেত্রে ম্যারেজ একটা বিশাল ইস্যু, এবং পাশাপাশি এই যে কাজের বিষয়টা, জব, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই যে প্রলোভন দেখিয়ে কিছু করা, একটা ভালো কিছু করার কথা বলে ওকে দিয়ে কাজ করানো, এবং ওই বিষয়টা আমার মনে হয় বেশি দেখা যায় এই জব রিলেটেড এবং আপনার ওই ম্যারেজ। একদম। আর সেক্ষেত্রে যখন আমরা সে ওইটার জড়িয়ে মধ্যে গেল, তো বলতে পারি যে এই যে ব্যাগিং ইস্যুটা যেটা হয়, সেটাও তো একটা ট্রাফিকিং এর মধ্যেই পড়ছে। কারণ একটা শিশুকে বলুন বা কাউকে নিয়ে এমন ভাবে তৈরি করা হয় ও যেন কারোর থেকে ব্যাগ করে পয়সাটা নিতে পারে, তো ওই পয়সাটা দিয়ে আরেকটা বেনিফিট হচ্ছে, একদম কাউকে ইউজ করা হচ্ছে ওর ইচ্ছার বিরুদ্ধে। ঠিক। তো সেটা তো বিশাল বড় পয়েন্ট হিউম্যান ট্রাফিকিং এর। একদম ম্যাডাম। আমরা তো প্রতিনিয়ত সেগুলো দেখছি, ঠিক। সারা দেশ জুড়ে কোথাও না কোথাও তো হচ্ছে। আর এরকম শিকার হয়ে যারা এখনো ভাবছেন, হয়তোবা আমাদের এই অনুষ্ঠানও দেখতে পাচ্ছেন এবং চাইছেন যে না, হয়তোবা আমি জড়িয়ে গেছি একটা ভুল কাজে, আমি বেরিয়ে আসতে চাই, সেক্ষেত্রে তার প্রথম পদক্ষেপ কি হওয়া যেতে পারে? প্রথমেই বলতে পারি যে যাদের কারোর মানসিকতা যদি সেটা থাকে যে আমি কোনো কিছু ভালো করব বা কোনো ভালো কিছুর জন্য আমি লড়াই করব, হয়তোবা ঈশ্বর তার সহায় থাকেন। তাই আমার মনে হয় যদি এই ধরনের কোনো ঘটনার শিকার কেউ হয়ে থাকেন বা কোথাও অজান্তে তার ভালো করার চিন্তাধারা নিয়ে সে গেছে, কিন্তু দেখতে পারলো যে তার অজান্তে তার সাথে এরকম কিছু ঘটনা হয়ে যাবে যে আর হয়তো সে সুন্দর পৃথিবীতে ফিরতে পারবে না, তো সেই ক্ষেত্রে মনে হয় প্রথমতই যেখানে বা যে জায়গাতেই যাবে সেখান থেকে বেরিয়ে আসার জন্য তো আমাদের প্রথম বিষয়টাই থাকে, আমরা নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন থাকে সেখানে আমাদের যোগাযোগ করা, এবং এই মানসিকতাটা সবচেয়ে প্রথম হলো যে তার এই ধরনের স্টেপ নেওয়ার আগে তার মনের জোর অনেক বাড়াতে হবে, এবং তার যে ভয় সেটাকে দূর করতে হবে, এবং সেটা মাথায় রাখতে হবে যে আমি একা আজকে যদি এই প্রতিবাদটা করতে পারি তাহলেই হয়তো আমার মতো আরেকজন বেরিয়ে আসবে এবং ঠিক প্রতিবাদ করতে পারবে। তাই নিয়ারেস্ট বলতে আমরা পুলিশ স্টেশনকে বুঝবো, তো সেখানে পুলিশ যেহেতু সর্বদা আমাদেরকে এই ধরনের হেল্প করে থাকে, তো যেখানে রয়েছে সেখানে যাব। তারপর প্রত্যেকটা ক্ষেত্রে নাম্বার আমরা অ্যাসাইন করা থাকে, যদি কোনো মোবাইল অ্যারেঞ্জ করা থাকে সেই মোবাইলটাকে সৎ ব্যবহার করা যেন ও ওই বিষয়টা থেকে বেরিয়ে আসতে পারে। তো তার এটাই দরকার যে যাদেরই এরকম সিচুয়েশন হয়, প্রথমত হলো বুঝে নেওয়া দরকার, জীবনে প্রত্যেকটা স্টেপ দেওয়ার আগে বুঝতে হবে যে আমরা কোথায় আছি এবং কিভাবে আমাদেরকে এগোতে হবে। আমরা চট করে কাউকে বিশ্বাস করব না, কোনো কাজ করতে গেলে 10 বার ভেবে তারপর আমাদেরকে সেই কাজটা করা উচিত, এবং যদিও আমরা পড়ে যাই, কোনো ভুলের শিকার হই, সেই ভুল থেকে আমাদেরকে মনকে শক্ত করে ভয়কে হারিয়ে বেরিয়ে আসতে হবে। একদম, আমরা ভয়কে জয় করব এবং এভাবেই আলোর পথে হেঁটে বেড়াবো। কারণ আমরা নিজে সুস্থ থাকা, ভালো সমাজে থাকাটা যতটুকু জরুরি, আমরা কিন্তু সেই আলোর মধ্যে আরেকজনকে নিয়ে আসতে পারি, সেটাও আমাদের দায়িত্ব। আর যেটা ম্যাডাম বারবার বললেন, সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা নিজে সচেতন হব এবং সবাইকে সচেতন করব, তবেই না একটা নতুন সমাজ, নতুন একটা সুস্থ সমাজ আমাদের কাছে ধরা দেবে। প্রথমেই ধন্যবাদ জানাই ম্যাডাম আপনাকে, এত সুন্দরভাবে এত সুন্দর তথ্য দিয়ে আমাদেরকে আজকে সমৃদ্ধ করার জন্য। আমরা বলা বাহুল্য, এই আইনের দর্পণে অনুষ্ঠানে আমরা প্রতিনিয়ত শিখছি এবং আলোর পথে হাঁটার সাহস দেখছি, আর এই সাহস নিয়েই আজকে আপনাদের থেকে বিদায় নেব আইনের দর্পণে অনুষ্ঠান থেকে। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।